বাংলাদেশে নির্বাচন দীর্ঘ টালবাহানার পর অবশেষে নির্বাচন হলো। 2024 সালের অগস্ট মাসে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশ শাসনের ভার ছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপরে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে লক্ষ্মীবারে হয়ে গেল পদ্মাপাড়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও হলো। নিজেদের মতদান করেন 12 কোটিরও বেশি মানুষ। সংবিধানের মৌলিক পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবের ওপর গণভোটে হ্যাঁ বা না জানিয়েছেন ভোটাররা। গণভোটে হ্যাঁ জিতলে সংবিধান সংস্কারের প্রক্রিয়া শুরু হবে। এই জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে যেমন বাংলাদেশবাসী, তেমনই নজর রয়েছে গোটা বিশ্বেরও। আর বাংলাদেশের নির্বাচন নিয়ে যে প্রশ্নটা উঠে আসছে তা হলো, বাংলাদেশে গণতন্ত্র কি ফিরবে? বাংলাদেশে মোট 300টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই শেরপুর 3 নম্বর আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে 299টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। মোট 50টি রাজনৈতিক দল লড়াই করেন। নির্দল প্রার্থীদের মিলিয়ে মোট 1755 জন প্রার্থী লড়াই করেন। বৃহস্পতিবার ভোট গ্রহণ হলেও ভোটের আগের রাত থেকেই অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। কোথাও হাতাহাতি, কোথাও খুনের অভিযোগ, কোথাও বুথ দখলের চেষ্টার অভিযোগ, আবার কোথাও বোমাবাজি। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সম্পন্ন হলো বাংলাদেশের নির্বাচন। ভোটের আগের রাতেই ভোট করানোর অভিযোগ ওঠে বাংলাদেশে। বুধবার রাতেই গাজীপুর 2 নম্বর আসনে জোর করে বুথে ঢুকে ভোট করানোর অভিযোগ জামায়াতে ইসলামের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনা। এদিকে পিরোজপুর 1 নম্বর আসনের জামাত প্রার্থী মাসুদ সাইদে তার লোকজনদের নিয়ে ভোট করান বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে এলাকার মানুষ ঘিরে ধরে ওই কেন্দ্র। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় পিরোজপুরে। বৃহস্পতিবার বেলা গড়াতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠে আসতে শুরু করে। গোপালগঞ্জে বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে। এক ভোট কেন্দ্রের অদূরে ককটেল বোমা ফাটানোর অভিযোগ ওঠে। বিস্ফোরণে শিশু সহ 3 জন জখম হওয়ার খবরও মেলে। এমনকি মুন্সিগঞ্জেও বোমাবাজি নজরে আসে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার 32 নম্বর রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কিছু লোক সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করলেও যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। খুলনায় ভোট কেন্দ্রে ধস্তাধস্তির সময় মৃত্যু হয় এক বিএনপি নেতার। নিহতের নাম মহিবুজ্জামান কোচি। বৃহস্পতিবার সকালে তিনি ভোট দিতে গেলে ভোট কেন্দ্রে জামায়াতে ইসলামের কর্মী সমর্থকদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় জামাতের লোকেরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তার মাথায় চোট লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জামাত। কোথাও কোথাও আবার দেখা যায় ভোট দিতে গিয়ে ভোটার দেখাচ্ছেন তার ভোট আগেই পড়ে গিয়েছে। অর্থাৎ বুথ দখল করে ছাপ্পা রিগিং এর জলজ্যান্ত প্রমাণ মিলেছে। ভোট দিতে আমার ভোট আরেকজনের দিয়ে লাইছে। আমার ফিট আমার তার নাম টাম সবকিছু হয়ে গেছে। এত বছর পর আশঙ্কা করে আইলাম ভোট দেওয়ার জন্য। আমি ভিতরে গেছি রে, সিরিয়াল নম্বর বলছে রে, নাম বলছে রে, আমি নাম ঠিকানা বলছি, বলছে রে আমার ভোট হয়ে গেছে। আমি আইলাম ওই মাত্র ভোট হয়ে গেল কিভাবে? ভোট তো আবার শুরু হয়েছে, এই জন্য তো ফার্স্টই পাইলাম ও ভোট দেওয়া হয়ে গেছে। আমি এলাম ঢাকা 4-এর ভোটার এবং পশ্চিম চুরান কটর মেলের। আমি এখন ভোট দিতে আসছি। ভোট দিতে আসা দেখি আমার ভোট হয়ে গিয়েছে। বলছেন কি করে সম্ভব? আমি নাই, আমার ভোটার আইডি কার্ড নাই, তারপরে আমার ভোট হয়ে গেছে। এটা কিভাবে মনে করেন সম্ভব? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে যাওয়া কুর্সিতে বসার দৌড়ে 2 জন প্রতিদ্বন্দ্বী। প্রথমজন সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তথা প্রাক্তন শাসক দল বিএনপির প্রধান তারেক রহমান। ঢাকা 17 নম্বর আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ
আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। কত আসন প্রত্যাশা করছে? আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। দ্বিতীয়জন মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী ইসলামী সংগঠন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। বাংলাদেশে ভোটের আয়োজন করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশের জন্মদিন, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ, ফলে তারা এই নির্বাচনে লড়তে পারছে না। ভোট বয়কটের ডাক হাসিনার। এই প্রথম বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারল না শেখ হাসিনার আওয়ামী লীগ। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ভোট বয়কটের ডাক দিয়েছিলেন শেখ হাসিনা। তবে আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থকরাই এবার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। ভোটে প্রধান লড়াই দ্বিমুখী, বিএনপি বনাম জামায়াত এনসিপি জোটের। যে দল দুটি 20 বছর আগে বাংলাদেশে জোট সরকার পরিচালনা করেছে। বিভিন্ন জনমত সমীক্ষায় বলা হচ্ছে পুরনো বন্ধু বিএনপি এবং জামাতের মধ্যে লড়াইয়ে বিএনপি এগিয়ে রয়েছে। একাধিক জনমত সমীক্ষায় বলা হয়েছে তারেক জিয়াকে অধিকাংশ মানুষ পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পেতে চান। বিএনপির মতো বড় দল না হলেও এই নির্বাচনে জামায়াতে ইসলামীকেও খাটো করে দেখছে না কোনো কোনো মহল। ইসলামপন্থী দলটি যদি সরকার গড়ার সুযোগ নাও পায়, তারা শক্তিশালী বিরোধী পক্ষ হিসেবে বাংলাদেশের সংসদের অভ্যন্তরে একটা বড় পরিবর্তন সম্ভব করে তুলতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এবারের নির্বাচনের অনেকগুলি তাৎপর্যপূর্ণ দিক রয়েছে। 2024-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকারের দায়িত্বভার গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তাকে প্রধান উপদেষ্টা মনোনীত করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সেই সরকারের 1.5 বছরের মাথায় নির্বাচন সম্পন্ন হলো। এর আগে বাংলাদেশে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। সেদিনের তত্ত্বাবধায়ক সরকারের মতোই মোহাম্মদ ইউনূসের সরকারও একটি অদলীয় সরকার। প্রায় 18 বছর পর বাংলাদেশে ফের একটি অদলীয় সরকারের অধীনে নির্বাচন হলো। 1991 সালের নির্বাচনে জামায়াতে ইসলামী 18টি আসনে জয়লাভ করেছিল। পরবর্তীকালে তাদের আসন এবং ভোটের হার অনেকটাই কমে যায়। 2024-এর আগে বেশ কয়েক বছর আদালতের রায়ে দলটি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়নি। ওই বছরে শেখ হাসিনা সরকার বিদায় নেওয়ার আগে জামায়াতে ইসলামীকে ফের নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জামাত জোর কদমে তাদের সংগঠন ও জনসমর্থন বাড়িয়েছে। এবারের সেই জামাতি প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি। লন্ডনে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তথা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান গত 25শে ডিসেম্বর দেশে ফিরে আসেন। এর 5 দিনের মাথায় প্রয়াত হন খালেদা জিয়া। বাংলাদেশের ভোটের ময়দান যখন সরগরম, তখন খালেদার মৃত্যু তারেক রহমান ও বিএনপির জন্য ছিল বড় ধাক্কা। এই নির্বাচন ব্যক্তি তারেক রহমানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি এই প্রথম বাংলাদেশে কোনো নির্বাচনে অংশ নিলেন। সেই সঙ্গে দলকেও নেতৃত্ব দিচ্ছেন তারেক। তিনি দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মঙ্গলবার রাতেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে তিনি সাংসদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন। এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। কোনো কোনো মহলের খবর, বিএনপি অথবা জামাত যে দলই সরকার গড়ুক না কেন, মোহাম্মদ ইউনূসকে তারা রাষ্ট্রপতি করতে পারে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন আগেই ঘোষণা করে রেখেছেন
নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়ে তিনি বঙ্গভবন থেকে বিদায় নেবেন। সব মিলিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে ভোট সম্পন্ন হলো। 2024 সালের অগাস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভোট। কে হবেন হাসিনার উত্তরসূরি? চর্চা বিশ্ব রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।